আমেরিকার আপত্তির মুখে চাগস পরিকল্পনা স্থগিত করল ব্রিটেন। গাজার অবরোধ ভাঙতে বার্সেলোনা থেকে রওনা দিচ্ছে সমুদ্র ফ্লোটিলা। হাঙ্গেরিতে রাজনীতিতে পরিবর্তন চায় তরুণ প্রজন্ম, প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সামনে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই। গ্রিসের কাইওস দ্বীপে উদযাপিত হল 100 বছর ঐতিহ্যবাহী রকেট যুদ্ধ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। চাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করার পরিকল্পনা থেকে ব্রিটেন সরকার সরে আসেনি, বরং তা আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তিনি বলেন, আমেরিকা প্রশাসনের কিছু অংশের মতের পরিবর্তন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্রিটিং জোর দিয়ে বলেন, আমেরিকার সমর্থন ছাড়া ব্রিটেন এই প্রক্রিয়ার সামনে এগোবে না। চাগস দ্বীপপুঞ্জ এবং সেখানে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি দুই দেশের জাতীয় ও সম্মিলিত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে বড় ভুল হিসেবে অভিহিত করার পর ব্রিটেন সরকার এই পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, তারা ওয়াশিংটনকে এই চুক্তির বিষয়ে পুনরায় রাজি করানোর চেষ্টা চালিয়ে যাবে। Well, the government hasn't U-turned on our position on the Chagos Islands. I think it's fair to say elements of the US administration have had a change of heart. গাজা ইসরায়েলি অবরোধ মোকাবিলায় এবার সমুদ্র পথে এক বিশাল বেসামরিক অভিযান শুরু হয়েছে। স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রবিবার রওনা হয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। রেকর্ড সংখ্যক 70টিরও বেশি নৌকা নিয়ে গঠিত এই বহরটি গাজার মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রতিবাদে এই সাহসী পদক্ষেপ নিয়েছে। আয়োজকরা বলছেন, বিশ্ব নেতারা যখন স্থবির হয়ে আছেন, তখন সাধারণ মানুষের এই যাত্রা গাজাবাসীর প্রতি সংহতির এক অনন্য নজির। স্পেনের বার্সেলোনা বন্দরের নীল জলরাশি রবিবার প্যালেস্টাইনের পতাকায় ছেয়ে গেছে। শত শত মানুষের করতালির মাঝে গাজার দীর্ঘস্থায়ী অবরোধ ভাঙতে সমুদ্রযাত্রায় নেমেছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। আয়োজকদের দাবি, ইতিহাসে এটি গাজামুখী সবচেয়ে বড় বেসামরিক নৌ অভিযান। প্রাথমিক অবস্থায় 39টি নৌকা নিয়ে যাত্রা শুরু করলেও পথিমধ্যে আরও অনেক জলযান এই বহরে যুক্ত হবে। এই অভিযানে অংশ নেওয়া অধিকার কর্মীরা বলছেন, গাজায় তাদের ভাই বোনেরা যখন মানবিক বিপর্যয়ের মুখে, তখন তারা ঘরে বসে থাকতে পারেন না। যদিও গত বছর এমন একটি বহরকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছিল, তবে এবার তারা আগের চেয়েও বড় প্রস্তুতি নিয়ে নেমেছেন। Now this time we have over 70 boats, leaving 39 of them from here, Barcelona, and we are mobilizing more boats on the journey. Try to get them ready for the sailing. এই মানবিক মিশনে অংশ নিয়েছেন ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরাও। গ্রিনপিস স্পেন জানিয়েছে, শান্তি কোনো বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার মৌলিক অধিকার। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা গাজার মানুষের পাশে থাকতে চান। Our brother in Gaza is a blockade, so we're gonna move, we're gonna act until they can, reach their freedom. উত্তাল সমুদ্রের কারণে বহরটি ধীর গতিতে এগুচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে এটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফ্লোটিলার সমর্থকরা মনে করছেন, এই ক্ষুদ্র সহায়তা হয়তো গাজার বিশাল চাহিদার তুলনায় সামান্য, কিন্তু এটি বিশ্ববিবেকের কাছে একটি কড়া বার্তা। গাজায় যা ঘটছে তা ভয়াবহ। একটি আস্ত সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের জমি দখলের চেষ্টা চলছে। তারা চায় প্যালেস্টিনিয়ানরা চিরতরে হারিয়ে যায়, কিন্তু আমরা তা হতে দেব না। এবারের ফ্লোটিলার বিষয়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আভিভ। তবে গাজাবাসীর জন্য এই ত্রাণ তহবিল আবারও তারা আটকে দেবে কিনা তা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা হাঙ্গেরিতে রবিবার অনুষ্ঠিত হল ঐতিহাসিক সাধারণ নির্বাচন। দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় থাকা কট্টর জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানের জন্য এবারের লড়াই অস্তিত্ব রক্ষার।
অন্যদিকে তরুণ নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে পরিবর্তনের ডাক দিয়ে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধী জোট। এই নির্বাচনকে কেবল হাঙ্গেরির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং এটি রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা অথবা পশ্চিমা তথা ইউরোপিয়ান ইউনিয়নের মূলধারায় ফেরার এক অগ্নিপরীক্ষা। দানিউব নদীর শান্ত জলে প্রতিফলিত হাঙ্গেরির পার্লামেন্ট ভবন, বাইরে ভোটারদের দীর্ঘ সারি। রবিবার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে হাঙ্গেরির জনগণ বেছে নিচ্ছে তাদের ভবিষ্যৎ। 16 বছর ক্ষমতায় থাকা কট্টর জাতীয়তাবাদী ভিক্টর অরবান কি ক্ষমতায় থাকবেন, নাকি তরুণ পিটার ম্যাগিয়ারের হাত ধরে আসবে পরিবর্তন? এটাই এখন বড় প্রশ্ন। বিরোধী দল 30 জন নেতা পিটার ম্যাগিয়ার বুদাপেস্টে ভোট দিয়ে পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তিনি এই নির্বাচনকে পূর্ব বনাম পশ্চিম, অর্থাৎ রাশিয়া বনাম ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন। হাঙ্গেরি আজ ইতিহাস লিখবে। আমাদের সামনে আজ বেছে নেওয়ার সুযোগ, পূর্ব নাকি পশ্চিম, দুর্নীতি নাকি স্বচ্ছতা। যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে তিসজা এবং হাঙ্গেরির অবশ্যই জয় হবে। দেশের ভাগ্য আজ অনেক দিনের জন্য নির্ধারিত হতে যাচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার স্ত্রীকে নিয়ে ভোট দিতে এসে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। জনমত জরিপে পিছিয়ে থাকলেও তিনি ব্রাসেলসকে মনে করিয়ে দিয়েছেন হাঙ্গেরির সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। Firmly stand on the basis of the national rights and sovereignty and the basic treaty of the European Union, and we ask the center of Brussels to respect the rights and the basic treaty. ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ পরিবর্তনের জন্য মরিয়া। তারা মনে করছেন হাঙ্গেরি ক্রমেই পশ্চিমা আদেশ থেকে দূরে সরে গিয়ে রাশিয়ার ঘনিষ্ঠ হচ্ছে। গণতন্ত্র এবং পশ্চিমা মিত্রতার পথে হাঙ্গেরিকে ফিরিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য। I'm hoping that Hungary stays within the West. To be honest, I'm hoping for change because where our country is headed right now is kind of grim. অন্যদিকে অরবানের সমর্থকরা মনে করেন অভিজ্ঞ নেতার হাতেই দেশ নিরাপদ। আমি মনে করি কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। ক্ষমতাসীন দল তাদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করেছে, বিশেষ করে তাদের কল্যাণমুখী কর্মসূচি এবং পারিবারিক সহায়তা প্রকল্পগুলো খুবই সফল। এই ধারাবাহিকতা বজায় রাখা আমাদের জন্য জরুরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবানের এই নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ও ক্রেমলিন। এই ভোটের ফলাফল কেবল হাঙ্গেরি নয়, বরং ইউক্রেন যুদ্ধ এবং পুরো ইউরোপের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মস্কোয় ঐতিহ্যবাহী ইস্টার লিটার্জি অনুষ্ঠান চলাকালীন রুশ অর্থোডক্স গির্জার প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশীর্বাদ করেছেন। 11 থেকে 12 এপ্রিলের মধ্যরাতে আয়োজিত এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে কিরিল রাশিয়ার দুটি ঐতিহাসিক ও পবিত্র আইকন গির্জাকে ফিরিয়ে দেয়ায় পুতিনকে ধন্যবাদ জানান। বিখ্যাত এই আইকন দুটি হল দ্বাদশ শতাব্দীর ভ্লাদিমির মাদার অফ গড এবং চতুর্দশ শতাব্দীর ডন আইকন অব দ্য মাদার অফ গড। কয়েক দশক ধরে ট্রেটিয়াকভ গ্যালারি মিউজিয়াম ও গির্জার মধ্যে এই অমূল্য শিল্পকর্মগুলোর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। শেষ পর্যন্ত পুতিনের নির্দেশে এগুলো রুশ অর্থোডক্স গির্জার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে 2023 সালেও আন্দ্রেই রুবলেভের বিখ্যাত ট্রিটিনি আইকনটি মিউজিয়াম থেকে গির্জায় সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও বিশেষজ্ঞরা প্রাচীন এই শিল্পকর্মগুলো স্থানান্তর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। পবিত্র অর্থোডক্স স্টারকে কেন্দ্র করে গ্রিসের কাইওস দ্বীপের আকাশ জুড়ে দেখা গেল বারুদের অনন্য এক প্রদর্শনী। প্রতি বছরের মতো এবারও ব্রন্তাদোস গ্রামের দুই প্রতিপক্ষ গির্জা একে অপরের ঘণ্টা লক্ষ্য করে ছুড়েছে হাজার হাজার হাতে তৈরি রকেট। শতাব্দী প্রাচীনের প্রথা যেমন রোমাঞ্চকর, তেমনি উৎসবের রঙে দ্বীপের রাতকে করেছে আলোকিত। তবে এবারের আয়োজনে বিস্ফোরণজনিত দুর্ঘটনার শঙ্কা আর কড়া নিরাপত্তা নির্দেশনা থাকলেও পূর্বপুরুষের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আনন্দে মেতে উঠছে হাজারো মানুষ। নিকষ কালো আধারে হাজার হাজার রকেটের তীব্র গতি আর আলোর ঝলকানিতে গ্রিসের কাইওস দ্বীপের ব্রন্তাদোস গ্রামে এক অপার্থিব দৃশ্য তৈরি করে। প্রতি বছর পবিত্র অর্থোডক্স ইস্টারের রাতে সেন্ট মার্ক এবং পানাগিয়া এরিথিয়ানি
এই দুই প্রতিপক্ষ গির্জার কর্মীরা একে অপরের ঘণ্টা লক্ষ্য করে ছুটতে থাকে হাজার হাজার হাতে তৈরি রকেট। শত বছরের পুরনো এই প্রথা যেমন রোমাঞ্চকর, তেমনি দ্বীপবাসীদের কাছে এটি এক গভীর আবেগের নাম। গত 13 বছর ধরে আমি এই রকেট যুদ্ধে অংশ নিচ্ছি। এটি আমাদের অন্তরের প্রশান্তি। আমাদের দ্বীপের ঐতিহ্যের প্রতি এটি এক নিখাত ভালোবাসা। আমরা চাই এই প্রথা চিরকাল বেঁচে থাকুক এবং আরো বড় পরিসরে আয়োজন হোক। এই প্রথাটি মূলত ঊনবিংশ শতাব্দীতে অটোমান শাসনামল থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। কয়েক মাস আগে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয় এসব রকেট। লক্ষ্যভেদের এই লড়াইয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ সবাই। এই রাতটি আমাদের সবাইকে মুগ্ধ করে। রকেট যুদ্ধের যে তীব্রতা তা কেবল অংশগ্রহণকারীরাই অনুভব করতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই রোমাঞ্চ আমাদের রক্তে মিশে আছে। আকাশে যখন রকেটগুলো ওড়ে তখন যে অভাবনীয় দৃশ্য তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বিশেষ প্রথাটি পুরো রাতকে যেন এক ভিন্ন আলোয় রাঙিয়ে দেয়। তবে উৎসবের এই আমেজে কিছুটা বাধা সৃষ্টি করেছে নিরাপত্তার ঝুঁকি। উৎসবের ঠিক আগে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে 4 জন গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। দুর্ঘটনার প্রভাবে এবারের আয়োজন ছিল অন্যবারের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত এবং সীমিত। আইনত নিষিদ্ধ এবং নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রতি বছর এই দৃশ্য দেখতে ভিড় জমান হাজারো দেশি ও বিদেশি পর্যটক। স্থানীয়দের দাবি ঝুঁকি কমিয়ে এই প্রথাকে সরকারিভাবে বৈধতা দিয়ে আরও সুসংগঠিত করা হোক। বিস্ফোরণ আর আগুনের এই উৎসব কেবল একটি লড়াই নয়, ব্রন্তাদোসবাসীদের কাছে এটি তাদের সাহসিকতা ও ঐতিহ্যের এক অদম্য প্রতীক। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।